হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ডিপ্রিসিয়েশন ক্লাস নিয়ে। আজকে আমার ডিপ্রিসিয়েশনের প্রথম ক্লাস। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, তাহলে অবচয়ের যত রকম সমস্যা আছে সবগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আচ্ছা, চলো তাহলে প্রথমে আমরা কিছু সূত্রসমূহ দেখে নিই। সূত্রের মধ্যে প্রথমে আছে হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এটা হচ্ছে কস্ট, একটা সম্পত্তি ব্যয়ের জন্য যতগুলো খরচ আছে সবগুলো একসাথে যোগ করে ওর থেকে সেল বেস ভ্যালুটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। সেল বেস ভ্যালু মানে কি? সেল বেস হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য, এবং ইয়ার লাইফ মানে হচ্ছে তোমার কত বছর সম্পত্তিটা তুমি ইউজ করতে পারবা, সেই ইউজ লাইফটা দিয়ে ভাগ করলে আমাদের পাওয়া যায়। অতএব এই সূত্রগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিবে। জাস্ট 6টা হইতে 7টা সূত্র। সাম অফ ডিজিটের যে অঙ্কটা আছে বা সূত্রটা আছে সেটা তোমরা দেখবা, পার মাইল সব একই। জাস্ট একটা কথা মনে রাখবা, ডাবল ডিক্লেয়ার পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ মূল্য মানে সেল বেস ভ্যালুটা বাদ দিতে হয় না, কিন্তু অন্য সকল পদ্ধতিতে আমাদের অবশ্যই সেল বেস ভ্যালুটা বাদ দিতে হবে। আচ্ছা, চলো তাহলে প্রথমে আমরা একটা অঙ্কে যাই। দেখো এখানে কি বলা আছে, আপন লিমিটেড পারচেজ। আপন লিমিটেড ক্রয় করেছে এই মেশিনারি অন জানুয়ারিতে কত টাকার মেশিন ক্রয় করছে? দেখো 1 তারিখে 2015 ফর টেক 2 লাখ টাকার আমাদের একটা সম্পত্তি এখানে ক্রয় করা হয়েছে অ্যান্ড পেড, এবং 10,000 টাকা ফর ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন ব্যয় দিচ্ছে কত টাকা? 10,000 টাকা। তার মানে আমি একটা সম্পত্তি ক্রয় করলাম 2 লাখ টাকা দিয়ে, এর জন্য আনতে আমি ব্যয় করছি কত টাকা? 10,000 টাকা। সেটা কিসে? পরিবহন ব্যয়। অ্যান্ড 5,000 টাকা অ্যাজ ওয়াজ মানে, এবং ইনস্টলমেন্ট হচ্ছে তোমার কোনো কিছু সংস্থাপন ব্যয় বলা হয়। তাহলে আমি সংস্থাপন করার জন্য কত টাকা আমি এখানে ইউজ করছি? 5,000 টাকা ইউজ করছি। কিসের জন্য? মজুরির জন্য। তাহলে একটা কথা মনে রাখবা, তোমরা কোনো সম্পত্তি ক্রয় করতে গিয়ে যদি সেই সম্পত্তির নামে যাবতীয় যে খরচগুলো আছে সেই খরচগুলো সম্পত্তি নামে লিপিবদ্ধ করতে হয়, মানে হচ্ছে সম্পত্তির সাথে সেটা যোগ করতে হয়। সেটা হতে পারে ওয়াজ, মজুরি, হতে পারে পরিবহন ব্যয়, হতে পারে তোমার কর, যত কিছুই হোক না কেন, সেটা যদি সম্পত্তির জন্য খরচ করা হয় তাহলে সেই সম্পত্তি নামে আমাদের কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তারপর দেখো দা ফার্ম, সেই ফার্ম পারচেজ অ্যানাদার মেশিন, এবং সেই প্রতিষ্ঠানটি একটা সম্পত্তি ক্রয় করার পরবর্তীতে অন্য আরেকটি সম্পদ ক্রয় করছে অন 1 মার্চ। সেটা কত তারিখে? মার্চের 1 তারিখে। তাহলে দেখো তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 2 মাস গেল, সেটা 10 মাসে ক্রয় করছে। কত সালে এটা? 2016 সালে। কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দেয়া, এবং সেটার জন্য সংস্থাপন ব্যয় হয়েছে কত টাকা ভাইয়া? 5,000 টাকা। দ্য এস্টিমেট লাইফ অফ বথ মেশিন, এই দুইটা মেশিন, দুটোটা মেশিনের জন্য 10 ইয়ার মানে হচ্ছে 10 বছর সেটা ইউজ করা যাবে। তার মানে তাদের ইউজফুল লাইফ কত বছরের জন্য দেওয়া হয়েছে? 10 বছরের জন্য দেওয়া হয়েছে। আফটার দ্য মেশিন, সেই মেশিনটি মানে 10 বছর পরে সোল্ড এট টেক 15,000 টাকা, প্রথম মেশিনটি সে 15,000 টাকা বিক্রি করতে পারবে, অ্যান্ড উইথ টেক 5,000 টাকা, এবং পরবর্তী মেশিনটি সে কত টাকা বিক্রি করতে পারবে? 5,000 টাকা বিক্রি করতে পারবে। দ্য ফার্ম ক্লোজ বুক 31শে ডিসেম্বর, এবং সেই প্রতিষ্ঠানটি আমাদের হিসাবটা বন্ধ করে কত তারিখে? 31শে ডিসেম্বর তারিখে, ইউজিং স্ট্রেট লাইন মেথড। দেখো এখানে স্ট্রেট লাইন মেথড বলতে বোঝায় হচ্ছে তোমার সরলরৈখিক পদ্ধতি। অতএব আমাদের এখানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে বলছে কত সালে? 2015 থেকে 2017। তার মানে 2015 সালেরটা আমরা বের করব এবং 2017 সালেরটা বের করব। আমরা প্রশ্নটা আরেকবার দেখি। দেখো আপন সাহেব একটা সম্পত্তি কিনছে কত টাকা দিয়ে? 2015 সালে 2 লক্ষ টাকা দিয়ে। সেটা কোন মাসে? জানুয়ারি মাসে। তো জানুয়ারি থেকে আমাদের পুরো 1 বছরের অবচয় এখানে ধরতে হবে, এবং তার জন্য আমাদের পরিবহন ব্যয় লাগছে কত টাকা? 10,000 টাকা। সেই পরিবহন ব্যয়টা সম্পত্তি নামে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে, মানে সম্পত্তির জন্য যাবতীয় যে খরচ আছে সেটা সম্পত্তি নামে লিপিবদ্ধ করতে হবে। এবং 5,000 টাকা এখানে কি দিচ্ছে ভাইয়া? মজুরি। সো মজুরিটাও আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অতএব দা ফার্ম আরেকটা সম্পত্তি কিনছে, সেটা 2016 সালে কিনছে মার্চ তারিখে, সেটা 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তার জন্য সংস্থাপন ব্যয় দিচ্ছে 5,000 টাকা, সেটা আমরা যোগ করব। কিন্তু এখানে কোনো কি করে নেই, আমাদের মজুরি দেয় নাই। তার মানে যেটার জন্য যে যাবতীয় খরচ আছে সেটা আমরা যোগ করে দিব। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা অঙ্কে যাই। চলো দেখো আমাদের ক্যালকুলেশন করতে বলছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে বার্ষিক অবচয় বের করতে বলছে এই নাম্বারে, প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি মানে হচ্ছে জাবেদা করতে বলছে। তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিগুলো ভালো করে বুঝে তারপরে এন্ট্রিগুলো করতে হবে, কারণ হচ্ছে তুমি যদি না বুঝে অ্যান্সার করো তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। পরে বলছে প্রিপেয়ার দ্য ডিপ্রিসিয়েশন। অতএব আমাদের প্রিপেয়ার দ্য ডিপ্রিসিয়েশন হচ্ছে এটা অবচয় এর জন্য আমাদের কি করতে হবে? খতিয়ান প্রস্তুত করতে হবে। যখনই কোনো কিছুর প্রিপেয়ার দ্য ডিপ্রিসিয়েশন, প্রিপেয়ার দ্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অথবা যাই থাকুক না কেন, সেটা আমাদের অবশ্যই বুঝে নিতে হবে সেটা খতিয়ান চাইছে। ওকে, তাহলে চলো আমরা প্রথম ম্যাথটায় যাই। প্রথমে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করি। দেখো আমরা 2015 থেকে 17 সাল পর্যন্ত করব। তাহলে আমরা প্রথমে 2015 তে যাই। দেখো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় কিভাবে বের করে? কস্ট থেকে তোমার সেলভেজ ভ্যালুটা বাদ দিতে হয় এবং ইউজফুল লাইফ দিয়ে ভাগ করতে হয়। এখন কস্ট বলতে কি বুঝি? একটি সম্পত্তির জন্য যাবতীয় যে খরচগুলো আছে সেই খরচগুলোকে বলা হচ্ছে কস্ট। অতএব 2 লাখ টাকা দিয়ে আমি দেখো প্রথম সম্পত্তিটা কিনছিলাম, এর জন্য আমি সংস্থাপন ব্যয় দিছি কত টাকা? 10,000 টাকা। মজুরি দিছি কত টাকা? 5,000 টাকা। তার মানে সবগুলা খরচ
খরচ যদি একসাথে যোগ করি তাহলে আমার কস্ট বের হয়, সেটা হচ্ছে তোমার কি মেশিং এর যে কস্ট আছে সেটা, এবং তার থেকে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে। আমরা প্রথমে দেখছি সেলভেজ ভ্যালু মানে কি, আমি কোন একটা সম্পত্তি 10 বছর পরে কত টাকায় বিক্রি করতে পারবো সেই মূল্যটাকে বলা হয় সেলভেজ ভ্যালু। সো 10 বছর পরে আমি একটা সম্পত্তি 15,000 টাকায় বিক্রি করতে পারবো, আর একটা 5,000 টাকায় বিক্রি করতে পারবো। যেহেতু এখানে 15,000 টাকা আমি একটা বিক্রি করতে পারবো সেটা আমি বাদ দিয়ে দিব, কারণ সেলভেজ ভ্যালু এখান থেকে বাদ যায়। আর ইউজফুল লাইফ কত বছর আমি ইউজ করতে পারবো, 10 বছর, তাহলে 10 দিয়ে ভাগ দেবো। তাহলে এই যে দেখো এই সবগুলো যোগ করার পর আমার টাকা আসছে কত, 2,15,000 টাকা। ওর থেকে সেলভেজ ভ্যালু আমার 15,000 টাকা বাদ দিতে হবে, এবং ইউজফুল লাইফ 10 বছরে 10 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের বার্ষিক অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আসে হচ্ছে তোমার 20,000 টাকা। আচ্ছা, তারপরে দেখো 2016 সাল, দেখো ওল্ড মেশিন। দেখো আমি সরলরৈখিক যখন পদ্ধতিতে বের করবো, আমরা প্রত্যেকটা মেশিন স্ট্রেট লাইন মেথডে প্রত্যেকবার এক হারেই অপচয় হয়। সো দেখো 2,15,000 টাকা যদি আমার সম্পত্তিটার মূল্য কস্ট বের হয়, ওর থেকে আমি সেলভেজ ভ্যালু বাদ দিছি 15,000, সো 2 লাখ থাকে, আর 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে হয় কত, 20,000 টাকা। আমার ওল্ড মেশিন এরটা কি বের হয়ে গেছে। সো নিউ একটা মেশিন আমি কিনছিলাম কত সালে, 2016 সালে, সেটা কত তারিখে, মার্চের 1 তারিখে। তোমার এটা প্রথমে আমি প্রশ্নে বলে দিয়েছি। তাহলে সেই সম্পত্তিটার দাম কত ছিল, 1 লাখ টাকা, এবং ওর জন্য তোমার সংস্থাপন ব্যয় ছিল 5,000 টাকা। এখানে কোনো প্রকার মজুরি দেওয়া ছিল না, তাহলে যে সংস্থাপন ব্যয়টা আমরা যোগ করলাম, তো 1 লক্ষের সাথে 5,000 যোগ করলাম, আমাদের 1,05,000 টাকা হয়। কিন্তু সেলভেজ ভ্যালু আমাদের ছিল 5,000 টাকা, সেলভেজ ভ্যালু হচ্ছে তোমার বাদ দিতে হয়। তো সেলভেজ ভ্যালু যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 1 লাখ, আর যেহেতু ইউজফুল লাইফ 10 বছর, 10 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের কত আসে, 8,333 টাকা। তবে একটা কথা মনে রাখবা, কারণ হচ্ছে সেটা মার্চের 1 তারিখে কিনছিল, কিন্তু আমাদের পুরো 1 বছর অবচয় হয় নাই। আর এইটা যদি 10 দিয়ে ভাগ দিই, 10,000 টাকা হচ্ছে আমার 1 বছরের অবচয় হয়। যেহেতু 10,000 টাকা 1 বছরের অবচয়, আমার 10 মাসের বের করতে হবে, 12 দিয়ে ভাগ দিবা, 10 দিয়ে গুণ দিবা, তাহলে আমাদের এই রেজাল্টটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এবার আসি 2017 সাল। আমাদের 2015 টু 2017 পর্যন্ত করতে বলছে, 2015 ও 16 আমাদের করা শেষ, এখন আমরা করবো 2017। আর স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর অবচয় এক হারেই ধরতে হয়। তাহলে আমাদের ওল্ড মেশিন ছিল 2,15,000, সো ওর থেকে সেলভেজ ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিছি, তাহলে ওইটারে 10 দিয়ে যদি আমরা ইউজফুল লাইফ দিয়ে ভাগ দিই তাহলে 20,000 টাকা আমাদের কি হয়, বার্ষিক অপচয়, সেটা 2017 সালে। এবং নিউ যে মেশিনটা আছে সেটার দাম ছিল 1,05,000। কিভাবে 1,05,000, যে 1 লক্ষ টাকা হচ্ছে আমি ক্রয় করছিলাম, আর হচ্ছে সংস্থাপন ব্যয় দিছি কত টাকা, 5,000 টাকা। ওর থেকে আমি সেলভেজ ভ্যালু 5,000 বাদ দিই, 10 দিয়ে ভাগ দিই, তাহলে 10,000 টাকা। তার মানে দুইটা মিললে আমাদের 2017 সালে হয়েছে 30,000 টাকার অপচয়। তোমরা অপচয়ের জিনিসটা অবশ্যই এখানে বুঝতে পেরেছো, কারণ এটা আমরা ইন্টারমিডিয়েট যখন সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো করছি সেখানে অবশ্যই আমরা বাংলায় এই অঙ্কগুলো করতে পেরেছি। অনার্স লেভেলে এসে জাস্ট এটা পরিবর্তন হয়ে আমাদের ইংলিশে অঙ্কগুলো করতে হয়। সো পরবর্তীতে আমরা যাই। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা জার্নাল করব। মনে রাখবা জার্নাল 3টা করতে হয়। কয়টা করতে হবে আমাদের, 3টা। যদি কোনো সম্পত্তি আমার ক্রয় করা হয় তাহলে সেই সম্পত্তির নামে একটা জার্নাল দিতে হবে, পরবর্তীতে অবচয়কে আমার অবচয়ের নামে লিপিবদ্ধ করতে হবে, এবং অবচয়কে বন্ধ করার জন্য হিসাব করতে হবে। তার মানে মোট হচ্ছে 3টা। মোট 3টা বলতে কোনো সম্পত্তি প্রথমে যদি ক্রয় করে, তাহলে আমি প্রথমে সম্পত্তি একটা ক্রয় করছি, সেই সম্পত্তির নাম হচ্ছে মেশিন। আর যেহেতু মেশিনটা আমার বাড়ছে, মেশিন বাড়লে কি হয়, ডেবিট। সো মেশিন হিসাব কি হবে আমার এখানে, ডেবিট। আর মেশিন কিনতে যায় পকেট থেকে কি গেছে, টাকা। সো ক্যাশ হিসাব কি হবে, ক্রেডিট। কারণ হচ্ছে একটা পক্ষ ডেবিট হলে পরবর্তী পক্ষ অটোমেটিক্যালি কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। কারণ আমার একদিকে সম্পদ বাড়ছে, একদিকে আমার সম্পদ কমছে। কত টাকা, 2,15,000 টাকা। 2,15,000 টাকা কিভাবে হলো, ওই যে আমার হচ্ছে কস্টটার সাথে আমি যেটা পারচেজ করছি তার সাথে যত ধরনের কস্ট আছে সবগুলো যোগ করার পর আমরা কি পেয়েছি, টোটাল কস্ট পাইছি। তাহলে এখানে দেখো 2,15,000 টাকা আমরা লিখলাম। এখানে কিন্তু কোনো সেলভেজ ভ্যালুর কাজ হবে না, শুধুমাত্র অবচয় নির্ণয়ের সময় আমাদের সেলভেজ ভ্যালুটা বাদ দিতে হবে। এবার আসি প্রথম বছর আমরা কতে অবচয় বের করেছি, 20,000 টাকা। তাহলে অপচয় যাবে তা কি, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। জাস্ট সেটাকে তোমরা ট্রান্সলেট করে ইংলিশে লিখবা। আর অপচয়ের ইংরেজি হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, এবং হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট। তার মানে হচ্ছে আমাদের অবচয় হয়েছে কত টাকা, 20,000 টাকা, আমরা 20,000 টাকা বসালাম। আর অ্যাকুমুলেটেড হচ্ছে তোমার অবচয় সঞ্চিতি 20,000 টাকা, এটা হচ্ছে আমাদের আধুনিক জাবেদা। এবং এই অবচয়টাকে আমাদের বন্ধ করতে হবে, কিসের মাধ্যমে বন্ধ করতে হবে, আয় ব্যয় বিবরণীর মাধ্যমে। আচ্ছা, আমি যদি আয় ব্যয় বিবরণীতে যদি আমি অবচয়কে ঢোকাই, খরচ ঢোকাইলে আয় কমে না বাড়ে, সো আয় কমে। আর আয় যেহেতু কমছে, ডেবিট, আয় কমলে ডেবিট হয়। সো ইনকাম স্টেটমেন্ট এখানে কি হবে ভাইয়া, ডেবিট। এবং হচ্ছে আমি কি ঢুকাইছি, ডিপ্রিসিয়েশন। সো আমার অবচয়টা কি হয়ে যাবে, ক্রেডিট। অতএব ইনকাম স্টেটমেন্টটা ডেবিট কেন, কারণ অবচয় হচ্ছে আমার খরচ, আর খরচ কিসে ঢুকাইছি, আয়। আয় কমে গেছে, আর আয় কমলে ডেবিট হয়। সো ইনকাম স্টেটমেন্টে আমরা ডেবিট লিখছি, এবং ডিপ্রিসিয়েশনকে ঢুকাইছি, তাই ডিপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট। শেষ। আমাদের এটা হচ্ছে 2015 সালে জার্নালটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা 2016-তে যাব। দেখো 2016-তে আমি আরেকটা সম্পত্তি কিনছিলাম কত টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, এবং তার জন্য সংস্থাপন ব্যয় দিয়েছিলাম কত, 5,000। সো সম্পত্তিটার দাম কত, 1,05,000 টাকা। আচ্ছা, সম্পদ কিনলে সম্পদ আমার বাড়ে, সো সম্পদ বাড়লে কি হয়, ডেবিট। সো মেশিন হিসাব কি হবে, ডেবিট। এবং মেশিন কিনতে যায় পকেট থেকে কি কমছে, ক্যাশ। সো ক্যাশ হিসাব কি হয়ে গেছে ভাইয়া, ক্রেডিট হয়ে গেছে।
এবং সেই বছরেও আমার অপচয়টা বের করতে হবে। আর সেই বছরের অপচয়টা আমার কি ছিল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হিসাব কি হবে আমার ক্রেডিট হবে। আর আমরা অপচয়টা বের করছি, যে অ্যামাউন্টটা কত বের করছি সেটা আমরা বসায় দিব এবং সেটাকে আমরা আবার বন্ধ করে দেব কিভাবে, ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। কারণ অপচয়কে যদি আমরা ইনকাম স্টেটমেন্টকে ঢোকাই তাহলে অপচয়ে আমার কি কমে যায়, আর একদিকে হচ্ছে আমার আয়টা কমে যায়, আয় কমলে ডেবিট হয়, সো ইনকাম স্টেটমেন্ট ডেবিট এবং অপচয়কে ঢুকাইছি তাই অপচয় হিসাব কি ক্রেডিট। আচ্ছা পরবর্তীতে দেখো, এবার হচ্ছে 2017 সালে, দেখো আমরা 2015 থেকে 17 করতেছি, অতএব আমার 3 বছরের সম্পূর্ণই আমার কি করতে হবে, অপচয়ের জার্নালটা দিতে হবে। কিন্তু 2017তে আমি কোনো প্রকার সম্পত্তি এখানে ক্রয় করি নাই, যেহেতু আমি কোনো সম্পত্তি এখানে ক্রয় করি নাই তাই আমার সম্পত্তি নামে এখানে কোনো প্রকার জার্নাল দিতে হবে না, শুধুমাত্র অবচয়টা দিতে হবে। আর অবচয় আমরা কত বের করছিলাম, দেখো প্রথমটা 20,000 এবং পরবর্তী 10,000, তাই মোট আমরা কত 30,000 বের করছিলাম 2017 সালে। সো অবচয়ের যাবে কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট এবং হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হিসাব কি হবে ক্রেডিট, কত টাকা 30,000 টাকা। আর এইটাকে আমাদের বন্ধ করে দিতে হবে কিসের মাধ্যমে, ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। সো ইনকাম স্টেটমেন্ট হিসাব ডেবিট এবং হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ক্রেডিট একই জাবেদা। দেখো তোমরা যদি একটা জাবেদা পারো তাহলে 1 বছর 2 বছর 4 বছরের চাক কোনো প্রবলেম নেই, তোমরা একটা জাবেদা দিয়ে তুমি কি করবা, তুমি জার্নালগুলো সমাপ্ত করবা। এখন প্রথমত আমাদের কোন জাবেদাগুলো জানতে হবে, প্রথম সম্পত্তি কিনছে না কিনে নেই, যেহেতু আমার সম্পত্তিটা কিনছে সম্পত্তির জাবেদাটা তোমরা ফার্স্টে দিবা এবং পরবর্তীতে হচ্ছে সেটা অপচয় কত টাকা বের করলা সেটা জার্নাল দিবা এবং অপচয়টা বের করার পরে সেটাকে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দিবা। আর একটা জাবেদাই প্রতিবারই হবে। আচ্ছা তাহলে দেখো, এবার আসি আমাদের কি বলছে, অপচয়ের জন্য কি বলছে, একটা খতিয়ান করতে বলছে। আর খতিয়ান আমরা কয় বছরে করব, 3 বছরে করব। আর 3 বছরে অপচয় দেখো, প্রথম বছর কত টাকা আসছিল 20,000 টাকা, পরের বছর কত আসছিল 28,333 টাকা, পরের বছর আসছিল কত 30,000 টাকা। আমরা 3 বছর এখানে অপচয় করছি। আচ্ছা অপচয়ের সারণীতে কখনো অপচয়ের নাম হয় না, সো তার উল্টা দাখিলাটা হয়। আর যেহেতু উল্টা দাখিলাটা হয়, ধরো অপচয়েরটা আমার কি ডেবিট আছে না ক্রেডিট আছে, একটা ডেবিটে একটা ক্রেডিটে, তাহলে আমরা যেটা ডেবিট আছে সেটা আমি উল্টা দাখিলা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সেটা আমরা লিখে দিলাম এবং আরেকটা আছে তোমার কি বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্ট, সেটা ক্রেডিট আছে আমরা ক্রেডিট লিখলাম। সো এই 20,000 এই 20,000-এ আমাদের আর কোনো ব্যালেন্স থাকে না, তাই নিচে তোমরা দুইটা দাগ দিয়ে দিবা, এখানে দুইটা দাগ দেওয়া হয় নাই, তোমরা দিয়ে দিবা। এবং পরবর্তীটাও কি সেম, এর পরের সালে যাবা 2016 সালে 28,333টা হয়েছে, একটা আছে ডেবিটে সেটা ডেবিটে বসাইবা, একটা আছে ক্রেডিটে সেটা ক্রেডিটে বসাইবা। আর বিপরীত দেখলে নাম যেটা আছে সেটা শুধু বসাই দিবা, ডেবিটে যেটা ছিল সেটা ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং ক্রেডিটে যেটা ছিল সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, সেটা বসাই দিবা। পরবর্তীতে 2017 সাল 30,000 টাকা হয়েছিল, সো 30,000 টাকা একটা ডেবিটে ছিল সেটা ডেবিটে বসাই দিবা। আর বিপরীত দেখলে নাম ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সেটা বসাইবা এবং হচ্ছে তোমার কি 30,000 টাকা ক্রেডিটে ছিল সেটা বিপরীত দেখলে ছিল ইনকাম স্টেটমেন্ট, সেটা আমরা বসাই দেবো। সো এইভাবে আমাদের খতিয়ানগুলো জাবেদাগুলো করতে হবে। পরবর্তীতে আমরা একটা বোর্ড ইয়ার কোশ্চেন আমরা সলভ করবো, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা পর্যায়ক্রমিকভাবে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অনেক নতুন নতুন কিছু শিখতে পারবা। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে ভিডিওগুলো নিয়মিতভাবে তোমাদের দেখতে হবে। সবাইকে ধন্যবাদ।